শেখ হাসিনার হস্তক্ষেপেই বন্ধ হয়েছিল আলোচিত ত্বকী হত্যার তদন্ত, অভিযোগ বাবা রাফিউর রাব্বির। অন্তর্বর্তী সরকারের কাছে সুষ্ঠু বিচার প্রত্যাশা। মনে পড়ে যে থাকলে ওর জীবনটা এখন আরেকটা পর্যায়ে যেত। র্যাবের সেই সময়ে যারা কর্মকর্তা ছিলেন, আকবরী ওসমানের টর্চার সেলে তারা অভিযান চালায়, তখন শেখ হাসিনা তাদের বলেন যে এটা বন্ধ রাখেন। সালমানের বেক্সিমকো গ্রুপ একাই ফোকলা করে দিয়েছে জনতা ব্যাংক। নিয়ম নীতি না মেনে ঋণ দেয়া হয় 25,000 কোটি টাকা। যারা ঋণ দিছে তারা না এটা জবাবদিহি করা উচিত, যে কোম্পানি নতুন সৃষ্টি হচ্ছে যার কোনো ইনকাম নেই, তুমি জব দাও কেন? এই যে ব্যাংকিং কালচারকে মানে একেবারে ধুলায় মিশিয়ে দেওয়া, এটি আসলে একটা বড় ধরনের অপরাধ। আয়না ঘরের ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা জানালেন মাইকেল চাকমা। ভয়াবহ নির্যাতনের কথা ভেবে এখনো আটকে ওঠেন তিনি। রুমগুলোতে একটু আলো ঢোকে না, বাইরের কোনো আলো ঢোকে না, একদম অন্ধকার। সবজি মাছ মাংস যারা রান্না করে মানে মুখে দেওয়া যায় না জালে, মানে আমি বললেও আরও বেশি দেয়। শহীদ নাফিজের বাসায় 2 উপদেষ্টা, আহতদের চিকিৎসা ফ্রি হলেও হাসপাতালে এখনো বিড়ম্বনায় পড়ছেন অনেকে, দাবি সমন্বয়ক সার্জিসের। অফিসে না গিয়েও কাগজপত্রে সই করেছেন বরিশালের অপসারিত মেয়র খায়ের আব্দুল্লাহ। এখনো কর্পোরেশনের দায়িত্ব বুঝে নেননি নির্বাহী কর্মকর্তা। স্থবিরতা কাটিয়ে ফের কর্মচঞ্চল খাতুনগঞ্জ, পালিয়েছে পুরনো সিন্ডিকেট। ক্ষতি কাটিয়ে ঘুরে দাঁড়ানোর আশায় ব্যবসায়ীরা। আগের মতো এরকম সিন্ডিকেট নাই, তো এখন তো বর্তমানে দাম কমার উচিত। খরিদ্দাররা গাড়ি ঘোড়া চলতেছে না, সেজন্য মাল নিতে পারে নাই। বাংলাদেশের ছাত্র আন্দোলনের ঢেউ পাকিস্তানেও। সরকারের পদত্যাগ ও ইমরান খানের মুক্তি দাবিতে কয়েকটি প্রদেশের রাজপথে শিক্ষার্থীরা। শুভেচ্ছা, যমুনা নিউজে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। নুসরাত বৃষ্টির সাথে আছি। নারায়ণগঞ্জের আলোচিত কলেজ ছাত্র তানফির মোহাম্মদ ত্বকী হত্যা মামলায় উঠে আসে প্রভাবশালী ওসমান পরিবারের নাম। এরপরই তৎকালীন সরকার প্রধানের নির্দেশে তদন্ত বন্ধ করে দেয় তদন্ত সংস্থা র্যাব। এমন অভিযোগ এনে ত্বকীর বাবা জানিয়েছেন, বিচার চাইতে গিয়ে উল্টো 7 মামলার আসামি হয়েছেন তিনি নিজেই। কিভাবে এই চাঞ্চল্যকর মামলা থেকে আসামিদের বাঁচাতে মরিয়া হয়ে ওঠে সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা, সেই গল্পই জানাচ্ছেন হাবিব রহমান। ছবি তুলেছেন তানফির মিজান। 2013 সালের 6 মার্চ দুর্বৃত্তদের হাতে নির্মমভাবে নিহত হন ত্বকী। এর একদিন পরই বের হয় ত্বকীর এ-লেভেল পরীক্ষার ফলাফল। পদার্থবিজ্ঞানে 300 নম্বরের মধ্যে 297 নম্বর পেয়েছিল ত্বকী, যা সারা দেশে সর্বোচ্চ। ছেলের এমন সাফল্য গত এক যুগে এক মুহূর্তের জন্য ভুলতে পারেননি মা রৌনক রেহানা। এখন এটা করতো, থাকলে ওইটা করতো, আজকে হয়তো লাইফটাকে এইভাবে এনজয় করতো, সেগুলোই তো মনে পড়ে যে এইভাবে যে এত অল্প বয়সে চলে যাবে, এটা তো আর সেটাই মনে পড়ে যে থাকলে ওর জীবনটা এখন আরেকটা পর্যায়ে যেত। কখন কোথায় টাইম দাও, আমরা খেলবো। ছেলে হত্যার আসামিদের নাম যখন সামনে আসতে থাকে, ঠিক তখনই থমকে যায় তদন্ত বন্ধে তদবির আসতে থাকে রাষ্ট্র পর্যায় থেকে। যে র্যাব তারা খুবই আন্তরিকভাবে এই মামলাটা কাজ করে। র্যাবের সেই সময়ে যারা কর্মকর্তা ছিলেন তারা 2 জনের 164 ধারায় জবানবন্দি নেয় এবং আকবরী ওসমানের টর্চার সেলে তারা অভিযান চালায়। শেখ হাসিনার সংসদে দাঁড়িয়ে বলেন যে ওসমান পরিবারকে আমি দেখে রাখি। র্যাবের ডিজি যিনি ছিলেন, এডিজি যিনি ছিলেন, তাদেরকে পিএম ডেকে নেন। তখন শেখ হাসিনা তাদের বলেন যে এটা বন্ধ রাখেন। সত্যি কি ঘটেছিল সেই সময়? র্যাবের তদন্তই বা কেন থমকে গিয়েছিল সেটি জানতে অনুসন্ধানে নেমে পাওয়া যায় বেশ কিছু নথিপত্র।
র্যাবের হাতে গ্রেফতার হওয়া খুনিদের একজন সুলতান শওকত ভ্রমর। আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে তিনি বলেন, আমি আজমেরি উসমানের অফিস উইনার ফ্যাশনে যাই বিকালে। তারপর রাজীব ও কালাম তকিকে আজমেরির রুমে নিয়ে যায়। আজমেরি উসমান কালামকে বলেন, সব শেষ, তোরা যেখানে পারিস লাশটি ফেলে আয়। হত্যাকাণ্ডে অংশ নেওয়া সন্দেহভাজন 3 জনকে গ্রেপ্তার এবং তদন্তে নেতৃত্ব দিয়েছিলেন র্যাব 11-র তৎকালীন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাহাঙ্গীর আলম। আজমেরি উসমানের টর্চার সেল উইনার ফ্যাশনে অভিযানের কিছুদিন পরই বদলি করা হয় র্যাবের এই কর্মকর্তাকে। এটা কিন্তু জাহাঙ্গীর করে, এই যে ভ্রমরকে গ্রেপ্তার করা সেই এবং এই যে 64 ধারায় যে জবানবন্দি নেওয়াটার আগের দিন শাইম ওসমান বলছিল জাহাঙ্গীর বিএনপি করে এবং জাহাঙ্গীর এই জন্য আমাদের বিরুদ্ধে এইভাবে সেখানে উঠে পড়ে লেগেছে। যে বিষয়টা দাবি জানাই, দ্রুত এই শাইম ওসমান, আজমেরি ওসমান, অয়ন ওসমান এদেরকে গ্রেপ্তার করে বিচারের মুখোমুখি করা হোক। এ পর্যন্ত আদালতের কাছে 70 বার সময় চেয়েও তদন্ত শেষ করতে পারেনি র্যাব। এখন আমরা অত্যন্ত গুরুত্ব সহকারে এবং বিষয়টি তদন্ত করা হচ্ছে, এই যে যেখানে আমাদের শুধুমাত্র র্যাব 11 নয়, র্যাব হেডকোয়ার্টারের যে ইনভেস্টিগেশন উইং আছে তারাও এখানে সহায়তা করছেন এই তদন্তে, এবং আমরা আশা করছি খুব দ্রুততার সহিতই আমরা এটার রিপোর্ট প্রদান করতে পারবো। অন্তর্বর্তীকালীন সরকার এই হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করবে, এমনটাই প্রত্যাশা তকির বাবা মায়ের। হাবিব রহমান, যমুনা নিউজ, ঢাকা। সালমান এফ রহমানের বেক্সিমকো গ্রুপ একাই ফোকলা করে দিয়েছে জনতা ব্যাংককে। গ্রুপের বিভিন্ন প্রতিষ্ঠানের অনুকূলে হাতিয়ে নেওয়া হয় 25,000 কোটি টাকা। মানা হয়নি একক ঋণ গ্রহীতার সীমাও। বিপুল অর্থ করাতে আনতেই 1 মাসে খোলা হয় 8টি নতুন কোম্পানি। বাধা না দিয়ে উল্টো অনিয়মে সহায়তা করেছেন সাবেক গভর্নর আব্দুর রউফ তালুকদার। অর্থনীতিবিদরা বলছেন, নিয়ম লঙ্ঘন করে দেয় এই অর্থ ফেরত আনা কঠিন। ব্যাংকিং খাতের নানা অনিয়ম, দুর্নীতি আর লুটপাটের সাথে জড়িয়ে আছে বেক্সিমকো গ্রুপ এবং সালমান এফ রহমান। রাজনৈতিক প্রভাব খাটিয়ে ঋণের নামে বিভিন্ন ব্যাংক থেকে হাজার হাজার কোটি টাকা হাতিয়ে নিয়েছেন তিনি। জনতা ব্যাংক থেকে বেক্সিমকো গ্রুপ একাই নিয়েছে 25,000 কোটি টাকা, যা ব্যাংকটির বিতরণ করা ঋণের 1/4 বেশি। লঙ্ঘন করা হয়েছে একক ঋণ গ্রহীতার সীমাও। এসব ঋণের বড় অংশ এখন খেলাফি হওয়ার পথে। ঝুঁকিতে পড়েছে জনতা ব্যাংকও। জনতা ব্যাংক তো একসময় ভালো ব্যাংক ছিল, এখন এটা এত খারাপ হয়েছে, এটাকে রিপেয়ার করা ডিফিকাল্ট হবে। এক গোষ্ঠী তো 30,000 কোটি টাকা নিয়েছে। সিঙ্গেল বড়োয়ার এক্সপোজার বলতে একটা লিমিট দেওয়া আছে, সেটা ব্যত্যয় ঘটাইছে। এটা দিছে, চাপ সৃষ্টি করছে, এমডি ওকে করছে, গভর্নর ওকে করছে। প্রভাবশালী বিভিন্ন গোষ্ঠী তাদের নিজেদের রাজনৈতিক প্রভাবকে ব্যবহার করে ব্যাংকিং নিয়ম নীতিকে তোয়াক্কা না করে তারা তাদের মতোভাবে যথেচ্ছভাবে ব্যাংক থেকে টাকা নিয়েছেন। এই যে ব্যাংকিং কালচারকে একেবারে ধুলায় মিশিয়ে দেওয়া, এটি আসলে একটা বড় ধরনের অপরাধ। 2015 সালে বেক্সিমকো গ্রুপের ঋণ ছিল 2,000 কোটি টাকার কিছু বেশি। 2020 সালে তা বেড়ে দাঁড়ায় 6,500 কোটিতে। পরের 3.5 বছরে ঋণ বেড়েছে প্রায় 19,000 কোটি টাকা। ঋণ নিতে 1 বছরে নতুন কোম্পানি খুলেছে 9টি, এর মধ্যে 1 মাসেই খোলা হয় 8টি। প্রভাব খাটিয়ে এসব নতুন কোম্পানির নামেও ঋণ নিয়েছেন সালমান এফ রহমান। পেপার বেসড কোম্পানি তৈরি করা, তার মাধ্যমে টাকা উত্তোলন করা, এবং সেইটির ক্ষেত্রে ব্যাংকের বোর্ড যে ধরনের অনুশাসন দেওয়া দরকার ছিল সেটি না মানা, এই যে বিভিন্নমুখী অনিয়ম যেগুলো হয়, যে একটি সুনির্দিষ্ট রূপরেখার আলোকে এই অনিয়মগুলো আসলে তদন্ত দরকার। যারা ঋণ দিছে তারা না এটা জবাবদিহি করা উচিত, যে কোম্পানি নতুন সৃষ্টি হচ্ছে, যার কোনো ইনকাম নেই, তুমি দাও কেন? সব ব্যবসা একসঙ্গে ভ্যালুয়েশন করলে ঋণের সমান হবে কিনা? যারা দিছে আপনি দিলেন কি, এত টাকা দিবেন কেন? সিঙ্গেল বড়োয়ার এক্সিট করছে, হয় এটা তো বোর্ডের ধরা উচিত ছিল। মেয়াদ উত্তীর্ণ হলেও খেলাফি করা হয়নি বেক্সিমকোর ঋণ, পুনঃতফসিল করা হয়েছে দফায় দফায়। এরপরও বেক্সিমকোর ঋণে অনাপত্তি দিয়েছে বাংলাদেশ ব্যাংক। অর্থনীতিবিদরা বলছেন, অনিয়ম বন্ধ না করে ব্যাংক লুটপাটে সহযোগিতা করেছেন সাবেক গভর্নর আব্দুর রউফ তালুকদার। কেন্দ্রীয় ব্যাংকও আসলে বিভিন্নভাবে অনিয়মে জড়িত হয়ে পড়েছে। সুতরাং আমরা এখন যে আলোচনাগুলো করছি ব্যাংকগুলোর দুর্বলতা, সেই ব্যাংক দুর্বলতার একটা দায় কিন্তু কেন্দ্রীয় ব্যাংক এবং এর গভর্নর বা পরিচালনা বোর্ডের উপরও যায়। নিয়ম লঙ্ঘন করে নেওয়া বেক্সিমকো গ্রুপের ঋণ আদায় অনেকটাই অনিশ্চিত বলে মনে করেন বিশ্লেষকরা। আলমগীর হোসেন, যমুনা নিউজ, ঢাকা। 5 বছর 4 মাস পর দেখেছেন সূর্যের আলো।
যেখানে ছিলেন সেখানে বেঁচে থাকাই মৃত্যুর চেয়েও কষ্টের। এক ফোঁটা আলো ঢোকার জায়গা নেই কক্ষে, আর ফ্যানে হয় কান ফাটানো বিকট আওয়াজ। না চাইলেও কড়া ঝাল মেশানো হতো খাবারে। গোপন বন্দিশালা আয়নাঘর থেকে মুক্তি পেয়ে যমুনা টেলিভিশনকে এমন সব ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা জানিয়েছেন মাইকেল চাকমা। 2019 সালের 9 জানুয়ারি গুম হবার পর 7 আগস্ট মুক্তি পান তিনি। এসআর আলীর ক্যামেরায় সহকর্মী রাশেদ নিজামের রিপোর্ট। হঠাৎ করে পাল্টে গেল সবকিছু। 5 আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতনের পর একে একে ফিরে আসতে শুরু করলেন নিখোঁজ হয়ে যাওয়া মানুষগুলো। বছরের পর বছর ধরে যে পরিবারগুলো আশায় বুক বেঁধেছিল প্রিয়জনের ফিরে আসার, তাদের স্বপ্ন সত্যি হতে শুরু করলো। 2019 সালের 9 এপ্রিল রাজধানীর কল্যাণপুর থেকে নিখোঁজ হন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট ইউপিডিএফ এর সংগঠক মাইকেল চাকমা। ওই সময় দেশ জুড়ে আলোচিত ঘটনার মধ্যে এটি ছিল অন্যতম। এই যে চোখ বেঁধে দিল, আমি আর ওখানে কিছু আর 5 বছর 3 মাসে আর কোনো আলো দেখিনি, আর আলো বাতাসের দেখা মেলেনি আমার। 5 বছর 4 মাস পর সেই মাইকেলই জীবিত ফিরে এলেন স্বজনের মাঝে। তাহলে কোথায়, কেমন ছিলেন তিনি? প্রায় 1.5 মাস পর্যন্ত আমি শুধু ভাত খেয়েছি, ভাত, বিশ্বাস করবেন না আপনি। আমি শুধু ওই তরকারি খাওয়া যেত না, এমন জাল করে তারা, এমন মানে মানে রেড চিলি পাউডার ইউজ করে, একদম দেখতে লাল হয়ে যায়। সবজি মাছ মাংস রান্না করে, মানে মুখে দেওয়া যায় না জালে, মানে আমি বললেও আরও বেশি দেয়। আমি যদি বলি জাল খেতে পারি না, আরও বেশি জাল করে দেয়। এভাবে অনেক কষ্ট দিয়েছে খাবার নিয়ে তারা আমাকে। রাজধানীতে যখন মাইকেলের সঙ্গে যমুনা টেলিভিশনের আলাপ হয়, তখনও কাটেনি তার ভয়। কণ্ঠে সেই ভয়ানক রাতগুলোর বর্ণনা। লাইনের রুমগুলোতে একটু আলো ঢুকে না, বাইরের কোনো আলো ঢুকে না, একদম অন্ধকার। তো এরকম, আর বাতাস তো ঢোকার কোনো সিস্টেমই নাই, সব তো একদম জানালা কিছু নাই। ফ্যানগুলো, মোটরগুলো বড় বড়, অনেক বড় শব্দ করে, একেবারে থাকা যায় না, ঘুমানো যায় না। এটা হচ্ছে তাদের অত্যাচারের একটা সিস্টেম। আর কোনো সময় তারা ঘুমাতে দেয় না। ওই আপনি যখন ঘুমাবেন তখন একটা থালা, ওই থালা যে লাগাবে এটা এসে এরকম করে বাড়ি মারবে ওই লোহার যে দরজায়, শব্দ হবে, আপনি দেখবেন একদম দৌড় মেরে চলে যাবে। আবার তার মতো আরও অনেকের সাথেই গোপন বন্দিশালায় দেখা হয়েছিল মাইকেলের। অন্য একটা জায়গায় নিল, ওখানে গিয়ে দেখলাম এক লোক ফ্লোরে শোয়া অবস্থায়। তো তাকে আমি জিজ্ঞেস করলাম তার নাম কি, সে বলছে আমার নাম সাইদুল, বাড়ি কোথায় আপনার? রংপুর। রমজানের পরে সরকারি ছুটি শেষ হওয়ার পরই, সেদিন রবিবার 12 কি 13 তারিখ। তো তাকে বললাম ভাই একটু আপনি তো সার্ভ হবেন নিশ্চয়, বাড়িতে একটু ফোন করে দিবেন। তাকে আমি বাড়ির নাম্বারটা মুখস্থ করিয়ে দিলাম। অনেকবার বলে সে মুখস্থ করে নিল নাম্বারটা, কিন্তু মাঝখানে একটা নাম্বার আমি ভুল করলাম। 232 জায়গায় বলেছিলাম 323। এই মিস্টেকটা করলাম। মিস্টেক না করলে আমার পরিবার জানতো আমি ওখানে আছি। তারপর সে চলে যাওয়ার পর তারপর দিন আরও এক লোককে আমার রুমে আনলো। এমনকি যেদিন মুক্তি পান সেদিনও জানতেন না পরিবারের কাছে ফিরছেন তিনি। সময়টা সম্ভবত 3টার দিকে হবে, রাত 3টা। তো এক লোক আসলো, ওই অবস্থায় আমার লুঙ্গি পরা, গেঞ্জি পরা সব বেড়ে দিল, ইয়ে করলো। তারপর নিয়ে গিয়ে আমি গাড়িতে উঠালো। তারপরে ওই সামনে বসা লোকটা আমাকে বলছে তুমি কি নাস্তা খেয়েছো আজকে? আমি বললাম না। বলছে হ্যাঁ, আমরা তোমাকে এখন ছেড়ে দেবো, কিছুক্ষণ পর তুমি মুক্তি পাবা, বাড়িতে গিয়ে লাঞ্চ করবা। ওর কোথাও ননসেন্স মনে হচ্ছিল আমার। উঁচু ছিল জায়গাটা, পাহাড় বোঝা যাচ্ছে, একটু উঁচু পাহাড়ি এলাকা। তো বসলাম, তারপরে শুয়ে পড়ো। আমি শুয়ে পড়লাম। বললো এখান থেকে তুমি উঠবা না আধা ঘন্টা আগে। আর ওখানে বলছে সে উঠলে আমি গুলি করবো, আধা ঘন্টা আগে তুমি উঠবা না। বলছে তুমি আধা ঘন্টা পরে এইটা খুলবা, তারপর চলে যাবা চোখ টোক খুলে। বলছে খুলতে পারবো। রাশেদ নিজাম, যমুনা টেলিভিশন, ঢাকা। আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং সাবেক মন্ত্রী ডাক্তার দীপু মনি গ্রেফতার হয়েছেন। রাজধানীর বাড়িধারা ডিওএইচএস এলাকা থেকে তাকে গ্রেফতার করে ডিবি পুলিশের একটি টিম। পুলিশ জানিয়েছে সোমবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে দীপু মনিকে গ্রেফতার করা হয়।
5 আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর থেকেই তিনি আত্মগোপনে ছিলেন। গণঅভ্যুত্থানের সময় ছাত্র জনতা নিহতের ঘটনায় চাঁদপুরে হত্যা মামলা দায়ের হয়েছে তার বিরুদ্ধে এবং ডিবি পুলিশের কর্মকর্তারা বলেছেন, বিগত সরকারের উচ্চপদস্থ হিসেবেই ঢাকার হত্যা মামলায় দীপু মনিকে গ্রেফতার দেখানো হবে। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর দীপু মনিকে শুরুতে পররাষ্ট্রমন্ত্রী করা হয়, এরপরে শিক্ষামন্ত্রী, সবশেষ সমাজ কল্যাণ মন্ত্রী ছিলেন তিনি। চাঁদপুরে দীপু মনির আত্মীয় স্বজন সবার বিরুদ্ধেই দুর্নীতির অভিযোগ আছে। শহীদ গোলাম নাফিজ কলেজের প্রথম বর্ষের ছাত্র টকবগে 17 বছরের ছেলের মৃত্যু কোনোভাবেই মেনে নিতে পারছেন না বাবা মা। 4 আগস্ট আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে মারা যান নাফিজ। রাতে মহাখালীতে শহীদ নাফিজের বাসায় তার পরিবারের সদস্যদের সাথে দেখা করেন অন্তর্বর্তী সরকারের 2 উপদেষ্টা নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ। সান্ত্বনা দেন নাফিজের বাবা মাকে। এ সময় ছাত্র জনতার উপরে গুলিবর্ষণকারী এবং নির্দেশদাতাদের শাস্তির আওতায় আনার আশ্বাসও দেন তারা। রিকশায় আহত গোলাম নাফিজকে নিয়ে যাবারই ছবি আলোড়িত করেছিল পুরো বাংলাদেশকে। স্বৈরাচার পতনের একদিন আগে না ফেরার দেশে পাড়ি জমিয়েছিলেন বাংলাদেশ নৌবাহিনী কলেজের এইচএসসি প্রথম বর্ষেরই ছাত্র। সোমবার রাতে মহাখালীতে সেই শহীদ নাফিজের বাসায় অন্তর্বর্তীকালীন সরকারের 2 উপদেষ্টা নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ। নাফিজের কথা বলতে গিয়ে বারবার আবেগপ্রবণ হয়ে পড়েন তার বাবা। অশ্রুসিক্ত নয়নে 4 আগস্টের ঘটনা বর্ণনা করেন তিনি। মারা গেলে তো কিছু করার নাই, আমার ছেলেরা আবার খুঁজতে বাইট করতে। তখন আমি মনে করেন হেঁটে হেঁটে আবার ইয়ার দিকে সোনারগাঁর সামনে যাই, দিকে আনাচে কানাচে সব দিকে আর পুলিশের গুলাগুলো। আমি নিজেও ইঞ্জুরি হয়েছি, এখানে মনে করেন হয়েছে আমার আঘাত লাগছে। তারপর আমি এটার মরণটা স্বীকার করে নামছি যে আমার ছেলের জীবিত আমি পাই। পরিবারের সদস্যদের সান্ত্বনা জানান নাহিদ আসিফ। বলেন, ছাত্র জনতার উপর গুলি বর্ষণকারী ও নির্দেশদাতা কাউকেই ছাড় দেওয়া হবে না। শেখ হাসিনাকেও দেশে ফিরিয়ে আনার জন্য তৎপরতা চালাচ্ছি আমরা। এই যে যারা ফ্যাসিস্ট, যারা স্বৈরাচারী, এই হত্যাযজ্ঞ যারা চালিয়েছে, যারা নির্দেশ দিয়েছে এবং যারা এটা বাস্তবায়নের সাথে জড়িত, তাদের সকলেরকেই বিচারের আওতায় দ্রুত সময়ের মধ্যে নিয়ে আসবো। 4 আগস্ট ফার্মগেট এলাকায় গুলিবিদ্ধ হন নাফিজ। শেষ পর্যন্ত হাসপাতালে পৌঁছালেও বাঁচানো যায়নি তাকে। পত্রিকায় ছবি দেখে সোহরাওয়ার্দী মেডিকেলের মর্গে গিয়ে ছেলের মরদেহ শনাক্ত করেন হতভাগ্য বাবা। রাহিম সারোয়ার, যমুনা নিউজ, ঢাকা। আহতদের চিকিৎসা ফ্রি হলেও হাসপাতালে এখনও বিড়ম্বনায় পড়ছেন অনেকে, এমন দাবি করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সার্জিস আলম। রাতে পঙ্গু হাসপাতালে এক ব্রিফিংয়ে তিনি কথা জানিয়ে বলেছেন, সমন্বয়ক পরিচয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসকদের জেরা করা হচ্ছে, যা কোনোভাবেই কাম্য নয়। 16 জুলাই থেকে 5 আগস্ট কোটা আন্দোলন থেকে সরকার পতন, এরই মধ্যে প্রাণ হারিয়েছেন অনেক শিক্ষার্থী। অনেকে এখনও কাতরাচ্ছেন হাসপাতালে। সোমবার রাজধানীর পঙ্গু হাসপাতালে তাদের দেখতে যান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 2 সমন্বয়ক। পরে তারা বলেন, আহতদের ফ্রি চিকিৎসা পাবার কথা হলেও অনেকে নাজেহালের শিকার হচ্ছেন। বিভিন্নভাবে রোগীদেরকে হয়রানি করার চেষ্টা করত। ওই মধ্যস্বত্বভোগী অংশটি এখনও বিভিন্নভাবে অল্প হোক বেশি পরিমাণে হোক রোগী বা রোগীর গার্ডিয়ানদের কাছ থেকে টাকা নেওয়ার চেষ্টা করে, বিভিন্ন কথা বলে। অনেক রোগী অভিযোগ করেছে আমাদের কাছে যে ভাই আমাদের এখনও এই এত বড় হসপিটাল, কিন্তু এই হসপিটালে আসার পরে আমাদের পরীক্ষার জন্য বাইরে যেতে হয়। কোটা আন্দোলনে আহত নিহতদের তালিকা না হওয়া নিয়েও অসন্তোষ প্রকাশ করেন সমন্বয়করা। বলেন, যারা দ্বিতীয়বার বাংলাদেশের বিজয় অর্জন করতে গিয়ে প্রাণ ঝরিয়েছেন, আহত হয়েছেন, তাদের তালিকা প্রস্তুত করার দায়িত্ব রাষ্ট্রের। আশা করি সরকারি মহলে শুধু দেখানোর জন্য, রিপোর্ট দেওয়ার জন্য আমাদেরকে দেখাবেন না যে আমরা সব কাজ করছি। আপনারা আপনাদের জায়গা থেকে যেটি করার দরকার দেখানোর জন্য নয়, দায়িত্বর জায়গা থেকে এই কাজটি করবেন বলে আমরা বিশ্বাস করি। স্বাস্থ্য উপদেষ্টার উদ্দেশ্যে সমন্বয়করা বলেন, আহত ছাত্র জনতার চিকিৎসাকে সবচেয়ে গুরুত্ব দিতে হবে। চাইলে এই কাজে ছাত্ররা সহযোগিতা করতে প্রস্তুত। দ্রুত অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে হোক কিংবা সামগ্রিকভাবে একটি ফাউন্ডেশন যেটি করার কথা বলা হচ্ছে, সেই ফান্ডটি করে যারা এখন আহত ভাইরা কাতরাচ্ছে বা আহত থেকে কিছুটা সুস্থ হয়ে বাসায় গিয়েছেন, কিংবা আমাদের যে ভাইরা শহীদ হয়েছেন, তাদের পাশে যত দ্রুত সম্ভব আমাদেরকে দাঁড়াতে হবে। সেই কাজটি দ্রুততম সময় করার আহ্বান জানাচ্ছি। চিকিৎসকদের স্বাধীনভাবে কাজ করার সুযোগ দিতে হাসপাতালে অহেতুক ভিড়াভিড়ি না করার আহ্বান জানান সার্জিস আলম। কোনো মিডিয়ার ভাই বা ক্যামেরার ফুটেজ খাওয়ার জন্য কাউকে নিয়ে যাবেন না। তানভীর মৌসুম, যমুনা নিউজ, ঢাকা।
এখন তাদের সুস্থ হয়ে ওঠা। লঘুচাপের প্রভাবে প্রচণ্ড বৃষ্টিতে গতকাল বেশ কয়েক জেলায় জলাবদ্ধতা দেখা দেয়। আজকের কি পরিস্থিতি সেটা জানবার চেষ্টা করছি। কক্সবাজারে যাচ্ছি, সহকর্মী এহসান আল কুতুবি আছেন সেখানে। এহসান, আজ এই সকালবেলা কক্সবাজারের আবহাওয়া পরিস্থিতি কেমন দেখছেন জানাবেন, এবং সব এলাকা থেকে পানি নেমে গেছে কিনা তাও জানতে চাই। বৃষ্টি কয়েকদিনের টানা ভারী বর্ষণের কারণে কক্সবাজারের যে নিম্নাঞ্চলগুলোতে জলবদ্ধতা সৃষ্টি হয়েছে তার মধ্যে হচ্ছে কক্সবাজারের পেকুয়া এবং চকরিয়াতে। গতকাল সারাদিন ভারী বৃষ্টি হয়নি এবং গত রাতেও বৃষ্টি হয়নি। আজকে সকাল থেকে দেখছি একেবারে রোদের দেখা মিলেছে। আবহাওয়া অফিসের তথ্য মতে তারা যেটি বলছেন, আগামী 2-3 দিন এভাবেই থাকবে, স্বাভাবিক থাকবে, এবং এরপরে 24 তারিখ 25 তারিখের দিকে গিয়ে আবারও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যে কক্সবাজার জেলায় পাহাড় ধসে ভারী বর্ষণের কারণে পাহাড় ধসে 3 জনের মৃত্যু হয়েছে, 4 জনের মৃত্যু হয়েছে। তার মধ্যে পেকুয়াতে 3 জন এবং গতকাল মহেশখালীতে 1 জনের মৃত্যু হয়েছে। এবং আমরা আজকে সকাল থেকে দেখছি রোদের দেখা মিলেছে, এবং যেখান থেকে যেসব এলাকায় পানি জলবদ্ধতা সৃষ্টি হয়েছিল, আসলে বন্যা বা অন্য কিছু না, জলবদ্ধতা সৃষ্টি হয়েছিল বিশেষ করে পেকুয়া এবং চকরিয়া, এই দুটি জায়গায় জলবদ্ধতা সৃষ্টি হয়েছিল। সেখান থেকে পানি নেমে গেছে, এবং বৃষ্টি যদি এভাবে না হয় বা রোদ থাকে তাহলে সবকিছু স্বাভাবিক থাকবে। বৃষ্টি শুনছিলাম, ধন্যবাদ এহসান। দেশের 12 সিটি কর্পোরেশনের মধ্যে প্রভাব প্রতিপত্তিতে সবচেয়ে উপরে ছিলেন বরিশাল সিটি মেয়র আবুল খায়ের আব্দুল্লাহ। তার আপন মামাতো বোন শেখ হাসিনা ছিলেন দেশের প্রধানমন্ত্রী, আর সেই দাপট দেখিয়েছেন প্রতিটি পদে পদে। 4 আগস্টের পর তাকে নগর ভবনে দেখা না গেলেও স্বাক্ষর করেছেন কর্মকর্তা কর্মচারীদের বেতন ভাতা সহ বিভিন্ন জরুরি কাগজপত্রে। মন্ত্রণালয় থেকে প্রধান নির্বাহীকে পূর্ণ ক্ষমতা অর্পণ করা হলেও দায়িত্ব বুঝে নেননি বরিশাল সিটির প্রধান নির্বাহী কর্মকর্তা। বিস্তারিত জানাবেন সহকর্মী কাউসার হোসেন। বেতন ভাতার বৈষম্যের অভিযোগে রোববার হঠাৎ বিক্ষোভ শুরু করেন বরিশাল সিটি কর্পোরেশনের দৈনিক মজুরি ভিত্তিক কর্মচারীদের একটি অংশ। তারা জানান 14 আগস্ট তাদের ব্যাংক হিসাবে ঢুকেছে জুলাই মাসের বেতন ভাতা। একই পদের কর্মচারীদের বেতন ভাতার বেলায় রয়েছে নানা বৈষম্য। আমাদের বেতন হয়েছে 14 তারিখে মাসে, তো সেই বেতনে আমরা 10,000 টাকা করে পাইছি, কিন্তু এইখানে অনেক বৈষম্য আছে। অনেকে পায় 10,000, অনেকে পায় 15,000। আমি বুড়োই গেলাম চাকরি করতে, আমারও 10,000। এই ওভারটেক করে কিভাবে সিকিউরিটি গার্ডের 2,000 টাকা বাড়াইলো? আমরা যে কাজ করি বর্তমান বাজারের দ্রব্যমূল্য অবস্থায় সেই পারিশ্রমিক আমরা পাই না। 27 বছর চাকরি করি, আমরা 30 দিনে ডিউটি করি, আমাকে 10,000 টাকা বেতন, তার মধ্যে যদি একদিন না আসি তার তো কাটিয়ে নেই। 4 আগস্টের পর থেকে নগর ভবনে অনুপস্থিত মেয়র আবুল খায়ের আব্দুল্লাহ, অথচ বেতন ভাতা সহ সিটি কর্পোরেশনের বিভিন্ন জরুরি কাগজপত্রে স্বাক্ষর রয়েছে মেয়রের। এ নিয়ে রহস্য বাসা বেঁধেছে। বেতন যে হয়েছে মাননীয় মেয়র মহোদয়ের স্বাক্ষরই বেতন যাওয়ার পরে করছে। 5 আগস্ট থেকে সিটি মেয়র অনুপস্থিত, এই মর্মে মন্ত্রণালয়ে চিঠি দিয়েছে বরিশাল সিটি কর্পোরেশন। এর প্রেক্ষিতে প্রধান নির্বাহী কর্মকর্তার উপর সাময়িকভাবে পূর্ণ আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা অর্পণ করে স্থানীয় সরকার মন্ত্রণালয়, কিন্তু সেই দায়িত্ব বুঝে নেননি বরিশাল সিটির প্রধান নির্বাহী। এই ধরনের এগুলো না বলি। সে কি উপস্থিত আছেন? আমি অফিসিয়ালভাবে মিনিস্ট্রিকে জানাই দিছি। ঠিক আছে, আমি অফিসিয়ালভাবে মিনিস্ট্রিকে চিঠি দিয়ে দিছি, ফলে এইসব বিষয়গুলো অফিসের বিষয়গুলো থাক, এগুলো না নিয়ে আসি। এখন পর্যন্ত এন্ডোর্স হয় না। সাময়িক সময়ের জন্য যে প্রশাসনিক এবং আর্থিক সেইটা এখন পর্যন্ত শুরু করে নাই। সোমবার বিকেল পর্যন্ত নগর ভবনের নাম ফলকে মেয়র আবুল খায়ের আব্দুল্লাহ ও তার একান্ত সহকারীদের নাম ঝুলতে দেখা গেছে। কাউসার হোসেন, যমুনা নিউজ, বরিশাল। স্থবিরতা কাটিয়ে ফের কর্মচঞ্চল চট্টগ্রামের খাতুনগঞ্জ। তবে 3 সপ্তাহের মন্দাভাব আর লোকসান পোষাতে সময় লাগবে, এমনটি বলছেন ব্যবসায়ীরা। খাতুনগঞ্জে ভোগ্যপণ্য কেন্দ্রিক সংঘবদ্ধ চক্রের সবাই এখন পলাতক, আর সুফল পেতে সিন্ডিকেটের প্রভাব বলয় পুরোপুরি ভেঙে দেয়া এবং ব্যবসা উন্মুক্ত করার দাবি সাধারণ ব্যবসায়ীদের।
দেশে ভোগ্যপণ্যের সবচেয়ে বড় পাইকারি বাজার খাতুনগঞ্জের চিরাচরিত এই চিত্র দেখা যায়নি অনেক দিন। আন্দোলন, অবরোধ, কারফিউর কারণে স্থবির ছিল কার্যক্রম। পট পরিবর্তনের পর পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় ফিরেছে কর্মচাঞ্চল্য। চাকতাই, খাতুনগঞ্জ, আসাদগঞ্জে রয়েছে হাজারের বেশি ছোট বড় ব্যবসা প্রতিষ্ঠান, গুদাম, আড়ত, দোকানপাট এবং বাণিজ্যিক ব্যাংকের অর্ধশতাধিক শাখা। দিনে লেনদেন হয় গড়ে 2 থেকে 2,500 কোটি টাকা। গত কিছুদিন অচল অবস্থার প্রভাবে সৃষ্ট মন্দাভাব কাটাতে আরও সময় লাগবে বলছেন এখানকার ব্যবসায়ীরা। এই মাসের পুরো মাসটা আমাদের লোকসানে উঠবে, বেচা বিক্রি কমে গেছে, ক্ষয়ক্ষতি হয়েছে, যেখানে কাস্টমাররা আসতে পারতেছে না এবং এই খরিদ্দাররা গাড়ি ঘোড়া চলতেছে না, সেজন্য মাল নিতে পারে নাই। গত সরকারের আমলে ভোগ্যপণ্য আমদানি, ট্রেডিং ব্যবসা, ডিউ বাণিজ্যের সংঘবদ্ধ সিন্ডিকেট সক্রিয় ছিল খাতুনগঞ্জে। এই চক্রের অনেকে এখন পলাতক। সিন্ডিকেট ভাঙায় পেঁয়াজসহ কিছু ভোগ্যপণ্যের দাম পড়তির দিকে। কিছু কিছু ব্যবসায়ী চরিত্রহীন আছে নাকি সেরকমই আছে, যাদের কারণে সবসময় যে সরকারি আসুক না তারা সুবিধা গ্রহণ করতে থাকে, কারণ তারা সরকারি দল পরে বিদায় তারা এই সুযোগটা গ্রহণ করে। দলীয় ব্যবসায়ীরা যেটা প্রভাব খাটিয়ে যেটা করতে পারতো এখন সেটা করতে পারে না, এখন স্বাভাবিক। আর এখন তো আগের মতো এরকম সিন্ডিকেট নাই, তো এখন তো বর্তমানে দাম কমার উচিত আমাদের সাধারণ জনগণের জন্য। মনিটরিং করে দ্রব্যমূল্যের দাম কমাক, আমদানি বাড়াইলে দ্রব্যমূল্যের দামও কমবে। তেল, চিনি সহ অনেক নিত্যপণ্যের বাজার কিছু কোম্পানির হাতে জিম্মি দীর্ঘদিন ধরে। স্থিতিশীলতা ফেরাতে ব্যবসা উন্মুক্ত করার দাবি খাতুনগঞ্জের ব্যবসায়ী নেতাদের। তেল 2 কন্টেনার, 3 কন্টেনার, চিনি 5 কন্টেনার, 10 কন্টেনার এইভাবে আনতাম। এটা আমার মনে হয় একদম ওপেন করে দিলে আমার মনে হয় যেমন ফিনিশ চিনিগুলা ইম্পোর্ট, ফিনিশ তেলগুলা ইম্পোর্ট, সবাই যদি ইম্পোর্ট করতে পারে এটা প্রতিযোগিতার মধ্যে চলে যাবে। আল আমিন শিকদার, যমুনা নিউজ, চট্টগ্রাম। গত 5 আগস্ট শেখ হাসিনার ক্ষমতাচ্যুত হওয়ার পর নেত্রকোনা শহরের রামকৃষ্ণ মিশন ও ইসকন মন্দিরে হামলার অভিযোগ তোলে হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ ঐক্য পরিষদ। তাদের মিথ্যা তথ্যের পর ভারতের কয়েকটি গণমাধ্যম এ নিয়ে প্রচারণাও চালায়। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এসব গুজবে রীতিমতো হতবাক এলাকাবাসী। হিন্দু পরিষদের স্থানীয় নেতারা বলছেন, তারা কেন্দ্রে এ ধরনের কোনো তথ্য পাঠাননি, হামলার দাবি সম্পূর্ণ ভিত্তিহীন। শেখ হাসিনা পদত্যাগের দাবিতে চলা আন্দোলনকে কেন্দ্র করে গত 4 আগস্ট সংঘর্ষ ও ভাঙচুর হয় বিভিন্ন শহরে। ছাত্র জনতার অভ্যুত্থানে পরদিন সরকার পদত্যাগ করে। এর পরপরই একটি ধর্মীয় ঐক্য পরিষদের পক্ষ থেকে বিভিন্ন জেলায় সাম্প্রদায়িক হামলার অভিযোগ তোলা হয়। নেত্রকোনা শহরের 2টি মন্দিরে হামলা হয়েছে বলে দাবি করে তারা। অথচ ওই পরিষদের স্থানীয় নেতারা বলছেন, জেলা থেকে কেন্দ্রে এ ধরনের কোনো তথ্য পাঠানো হয়নি। হামলার দাবি সম্পূর্ণ ভিত্তিহীন। কোন ধরনের আক্রমণ কিছু হয় নাই, মন্দির আক্রমণ হয় নাই। আর মোটামুটি শহর শান্ত পরিবেশ আছে। যারা এই বিভ্রান্তগুলো ছড়াচ্ছে তারা কিসের আশায় বা কি প্রত্যাশা নিয়ে তারা এগুলো করছে তারাই জানে। অবশ্যই সবাই মিলে আমরা সম্প্রীতিভাবে আছি এবং সবাই সুন্দরভাবে আছি, শান্তিপূর্ণভাবে আছি। সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর ধর্মীয় প্রতিষ্ঠান আর বাড়িঘর পাহারা দেয় স্থানীয়রা। এসব তথ্য চেপে গিয়ে সাম্প্রদায়িকতার গুজব ছড়ানো হয় বিদেশি মিডিয়ায়। রামকৃষ্ণ মিশনে কোনো ধরনের গন্ডগোল হয়নি। রামকৃষ্ণ মিশনের সাথে একটা ছাত্রলীগের একটা চেম্বার ছিল, ওই চেম্বারটা ভাঙছে। কোনো মন্দির আক্রান্ত হয়নি বা শারীরিকভাবেও তো আক্রান্ত হয় না। এই মন্দিরে কোনো ধরনের হামলা বা কোনো ধরনের কোনো কিছু দেখা যায় না এখন পর্যন্ত। যারা নামাজ পড়তে যায় আমি এখানে জিজ্ঞাসা করি কেমন আছেন, আর আমার জিজ্ঞাসা করি দাদা কেমন আছেন, আমাদের পেগে কিনে নিয়ে যায়। রামকৃষ্ণ মিশন ও ইসকন মন্দিরে হামলা এবং ভাঙচুরের প্রমাণ পায়নি পুলিশ। এখানে একটিতে আনসার বাহিনী রয়েছে এবং আমি পূজা পরিষদের যারা সভাপতি সেক্রেটারি রয়েছে এবং সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ আছে, সবার সাথে কথা বলেছে। তারাও বিষয়টি নিশ্চিত করেছেন যে ইসকন মন্দির এবং রামকৃষ্ণ মিশনে কোথাও কোনো হামলা হয়নি, এমনকি পুরো নেত্রকোনা জেলার কোনো মন্দিরে এ ধরনের কোনো হামলা ঘটনা সংঘটিত হয়নি। এ ধরনের গুজব প্রতিরোধে কার্যকর ব্যবস্থা নিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে নেত্রকোনাবাসী। আমিন বাবু, যমুনা নিউজ। আওয়ামী লীগ সরকারের পতনের আগে পরে পাবনায় এক ব্যক্তিকে দেখা গেছে ভিন্ন দুই ভূমিকায়।
প্রথমে ছাত্র আন্দোলনের বিরুদ্ধে ছিলেন মারমুখী, ছিলেন তৎকালীন সরকার দলীয় সমর্থকদের সাথে। এর ঠিক 6 দিন পর ভোল পাল্টে আসেন বাংলাদেশ পূজা উদযাপন কমিটির ব্যানারে এক অসহায় নাগরিকের ভূমিকায়। 4 আগস্ট ছাত্র আন্দোলন থামাতে পুলিশের সাথে মাঠে নামে পাবনা জেলা আওয়ামী লীগ। সাবেক পৌর মেয়র কামরুল হাসানের সাথে থাকা এই ব্যক্তির নাম উত্তম জোয়ারদার। আশেপাশে কারো কারো হাতে ছিল ভারী অস্ত্র। 11 আগস্ট ঘটনাস্থল সেই পাবনা শহর। হিন্দুদের উপর হামলা, ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর, বসতবাড়ি ও মন্দিরে অগ্নিসংযোগের ঘটনায় প্রতিবাদ সমাবেশটি ছিল বাংলাদেশ পূজা উদযাপন কমিটি পাবনা জেলার আয়োজনে। এখানেও সামনের সারিতে সেই উত্তম জোয়ারদার। ওকে আমরা কখনোই প্রশ্রয় দিই না। সনাতনী মানুষ হিসাবে সশস্ত্র মিছিলে যারা ছিল তারা কোনো আসলে দলের না, তারা দুষ্কৃতিকারী। এই জন্য এ ধরনের লোককে আমরা আমাদের সনাতনী মিছিলে, মিটিংয়ে এবং আমাদের সহযোগী হিসাবে আমরা মনে করি না, এবং এদের দায়ভারও আমরা সনাতনীরা নিতে চাই না। আগের দিন সশস্ত্র মিছিল করলো, তারপরে আবার হিন্দু সম্প্রদায়ের মিছিলে তারাই যোগ দিচ্ছে। এগুলা কাম্য না। প্রশাসন বা যারা আইন প্রয়োগকারী সংস্থা তাদেরকে এগুলোর দিকে খেয়াল রাখতে হবে। প্রতিবাদ মিছিলে উত্তমকে দেখার পরও সহনশীল ভূমিকায় ছিল ছাত্ররা। ছাত্রদের উপরে হামলা চালিয়েছে বা গুলি যে ঘটনা ঘটিয়েছে সে, তো এটার পরিপ্রেক্ষিতে যে মিছিলের সামনে ছিল এটা ধরেই যদি ছাত্ররা তার বাড়িতে হামলা চালাতো বা তাকে ধরতো, এটা তো স্বাভাবিকভাবে একটা ধর্মীয়ভাবে একটা বড় একটা সাম্প্রদায়িক দাঙ্গার তৈরি হতো। ওই কমিউনিটি থাকা এই সুযোগটাকে ব্যবহার করে সমাজে একটা সাম্প্রদায়িক দাঙ্গা তৈরি করতে চাই। আমরা প্রশাসনকে জানাতে চাই এ সকল মানুষকে দ্রুত আইনের আওতায় আনতে হবে। এই ধরনের পরিস্থিতি যেন নেক্সট টাইম না ঘটে, এই বিষয়ে আমরা সাধারণ মানুষ সচেতন থাকবো এবং এদের দ্বারা আমরা যেন কোনোভাবেই প্রভাবিত না হই। পাবনা জেলায় কয়েকটি জায়গায় ভাঙচুরের অভিযোগ আসে। সাথিয়া উপজেলার একটা শিব মন্দির ভাঙচুর হয়েছে এবং ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া পাবনা সদর এবং সাথিয়া সহ অন্যান্য উপজেলায় কিছু দোকানপাট ভাঙচুর হয়েছে এবং অগ্নিসংযোগ হয়েছে। আর বাড়িঘর বড় ধরনের তেমন কিছু হয় নাই। তবে বেসরকারি চাকুরিজীবী উত্তম জোয়ারদারের ভাড়া বাড়িতে কোনো হামলার ঘটনা ঘটেনি। 11 তারিখের পর উত্তম চলে যান আত্মগোপনে, এমনকি তার মোবাইল ফোনও এখন বন্ধ। জাহিদ হাসান, যমুনা নিউজ। ব্যাংক ঋণের উচ্চ সুদ হার কিংবা ডলারের সংকট অথবা বন্দরে পণ্যের জট আর রাজস্ব বিভাগের হয়রানি, নানা ইস্যুতে এখন সোচ্চার ব্যবসায়ী সমাজ। অন্তর্বর্তীকালীন সরকারের কাছে একগুচ্ছ দাবি তুলে ধরার প্রস্তুতি নিচ্ছে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন FBCCI। কিন্তু শেখ হাসিনা সরকারের কাছে এসব দাবি তোলার ক্ষেত্রে এই সংগঠনই একেবারে নিশ্চুপ ছিল। এখন প্রধান উপদেষ্টার ইমেজকে কাজে লাগাতে চান সংগঠনের সভাপতি, একই সাথে ক্ষতির খতিয়ান তুলে ধরতে চান সরকারের কাছে। চলতি মাসের শুরুর কয়েকদিনের নজিরবিহীন সংঘাতে স্থবির হয়ে যায় ব্যবসা বাণিজ্য, বন্ধ থাকে দোকানপাট। নতুন এক প্রেক্ষাপটে আবারও শুরু হয়েছে বাণিজ্যিক কার্যক্রম। তবে দীর্ঘদিনের জমে থাকা নানা সংকটে ব্যাহত হচ্ছে সার্বিক কর্মকাণ্ড। দুর্দশা তুলে ধরতে প্রস্তুতি নিচ্ছে FBCCI। ব্যবসায়ী ও শিল্পপতিদের শীর্ষ সংগঠন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি বা FBCCI গেল বছরের আগস্ট মাসে বিনা ভোটে চট্টগ্রাম থেকে এসে শীর্ষ এই সংগঠনের হাল ধরেন মাহবুবুর রহমান। শেখ হাসিনা সরকার যাতে বিব্রত না হন সেই জন্য দাবি দেওয়া নিয়ে এতদিন তিনি ছিলেন নিশ্চুপ। তবে পরিবর্তিত এই পরিস্থিতিতে হঠাৎ করে তিনি এখন সরব। ইমেজের একটা বড়, আমাদের যে ব্যবসায়ীদের যে ট্রাস্টটা চলে গেছিল, একটা হতাশায় চলে গেছিল, ট্রমাতে চলে গেছিল, সেখান থেকে এখন ফিরিয়ে আনতেছে। আমি মনে করি যে ওনার যে ইমেজ, সেই ইমেজটা যদি আমরা কাজে লাগাতে পারি, ইনশাআল্লাহ বাংলাদেশ দ্রুতই কিন্তু অর্থনীতিতে অনেক দূরে এগিয়ে যাবে। জানান ব্যবসায়ীরা প্রতি মুহূর্তে হয়রানির শিকার হচ্ছেন, বেড়ে যাচ্ছে ব্যবসার ব্যয়, হয়রানি করছে রাজস্ব বিভাগ। এসএস করে ঝামেলা নিয়ে ব্যবসায়ীরা প্রতিটি মুহূর্তে কিন্তু হয়রানির শিকার। আমার মালটা ইম্পোর্ট হচ্ছে $100, কিন্তু আমার অ্যাসেসমেন্ট হচ্ছে $500, যে কারণে ব্যবসায়ীরা কস্ট বেড়ে যাচ্ছে। কস্টের বাড়ার কারণে কিন্তু এই ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত, দিন দিন কিন্তু তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে। কয়েকদিনের সংঘাতে ব্যবসার ক্ষতি নিরূপণ করছে এই সংগঠন, প্রধান উপদেষ্টার কাছে হস্তান্তর করতে চায় FBCCI। আমরা একটা হটলাইন দিয়েছি FBCCI-তে এবং বিভিন্ন বাণিজ্যিক সংগঠনের কাছে আমরা চিঠি পাঠিয়েছি। আশা করি তারা কিন্তু এই চিঠিটা আমাদের পাঠাবে এবং পাঠালে আমরা তখন চিঠি আসতেছে, আমরা তখন এটা সরকারের সাথে পাঠাবো।
তবে সার্বিক আর্থিক খাতের সংস্কার দরকার, তা না হলে মিলবে না সুফল। যে কোনো ট্রানজিশন ক্ষেত্রে যখন মুদ্রাস্ফীতি বেড়ে যায় এবং ডলারের দাম বেড়ে যায়, তখন দুটো ব্যবস্থা নিতে হয়। একটা হলো ডলার আর্নিংয়ের ব্যবস্থা নিতে হয়। ডলার আর্নিংয়ের ব্যবস্থা নিতে হলে রেমিটেন্সটা ঠিক মতো আনার ব্যবস্থা নিতে হয় এবং হুন্ডি বা বেআইনি পথে যেগুলো হচ্ছে সেটাকে দমন করতে হয় এবং এক্সপোর্টের নাম করে টাকা ওখানে রেখে দেওয়া অথবা ইম্পোর্ট করে অতিরিক্ত দাম দেখিয়ে টাকা পাচার করা, এইটা আটকাতে হয়। উৎপাদন না বাড়ানো গেলে ব্যাহত হবে কর্মসংস্থান, তৈরি হবে সামাজিক বিশৃঙ্খলা। উৎপাদন না বাড়ানো গেলে ব্যাহত হবে কর্মসংস্থান, তৈরি হবে সামাজিক বিশৃঙ্খলা। রিমন রহমান, যমুনা নিউজ, ঢাকা। জমি নিয়ে বিরোধের জেরে বরগুনায় একটি পরিবারের উপর নির্যাতনের অভিযোগ উঠেছে। পরিবারের শিশুদের আটকে রাখা হয় মসজিদে, অথচ অভিযুক্তদের বিরুদ্ধে আনা হয়েছে শুধু চুরির অভিযোগ। এ ঘটনায় অধিকতর তদন্তের জন্য পিবিআইকে নির্দেশ দিয়েছেন আদালত। নারী ও শিশুদের আটকে রাখার এই ঘটনা বরগুনায়। ভুক্তভোগী রশিদ মৃধা ও পরিবারের অভিযোগ, বেতাগীর ঝোপখালী গ্রামে তাদের সাথে জমি নিয়ে বিরোধ। দূরসম্পর্কের আত্মীয় রাজ্জাক মৃধার। এরই জেরে রাজ্জাক গত 1 অগাস্ট স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহিন মিয়াকে নিয়ে হামলা চালায় বাড়িতে। পরিবারের সদস্যদের নির্যাতন করা হয়। হঠাৎ ওরা আমার আইয়া নাক মুখ হাত পা বাঁধিয়ে ফেলাইছে, ব্যাকে ধরি হাতে হাতে ধরে বান্ধিয়া আমার ওই জাগাইয়া আমার ছেলে, আমার পুত্রের বউ, আমার মাইফলার মায়েরে এগো ধরিয়ে লই গেছে, জাগাই হাত পা বান্ধিয়া মুখ বান্ধিয়া ওই বিল্ডিংয়ের মধ্যে আটকাইছে। আমার ছেলে মেয়ে দুইটাও তারা কিডন্যাপ করে নিয়ে গেছে। আমার ছেলে মেয়ে দুইটা আমার কাছে ছিল না। পোলাপানের পা ধরে কান্দল লইছে, বাবা আমারে বাসা, আমার ঘরে কেন উঠছো? যত খুন খারাপি মার ধর কেস মামলা সবই আমার দরজার সামনে হয়। 999-এ ফোন পেয়ে তাদের উদ্ধার করে পুলিশ, কিন্তু মন গড়া মামলা সাজানো এবং ঘুষ চাওয়ার অভিযোগ পুলিশের বিরুদ্ধেই। আমি 8টার সময় বলে গেছি ওই সময় আমি ট্রাইতে আছি। কি ট্রাই করতেছি? আপনি তো কত নিয়ে গেছে? টাকা ধরে বেরিয়ে গেছে। আমি 500টা উদ্ধার করছি, 50টা নিয়ে মাউন্ট দোকান দিয়ে উদ্ধার করে এদিকে গেছি। তার মামলা টাকা দেবে বললে তোরা যে একটা খারাপ মানুষ, আমি কিন্তু সেটা কিন্তু ফুটেই তুলব। মনির বলে যে টাকা যদি দিতে পারেন মামলা স্টার্ট হবে। আর ঘটনাস্থল থেকে 4 জন নিয়ে যায় আসামি এখান থেকে ধরে, ওরা একজনকে ছেড়ে দেয়। পুলিশ ওনাদের মন গড়া বক্তব্য লিখে আমার আব্বাকে বাধ্য করছে সই দেওয়ার জন্য। আইনজীবীর মতে যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করে মামলা হয়নি। এখানে বাচ্চাদের বিষয়টা উল্লেখ নেই, যেটা আছে সিনিয়র সিটিজেন্স যারা আছে বা ম্যাচিউর পারসন যারা আছে তাদেরকে অবৈধভাবে আটকের কথা বলা আছে, কিন্তু বাচ্চাদের বিষয়টা অথবা কিডন্যাপিংয়ের যে বিষয়টা আসতে পারতো সেই বিষয়টা উল্লেখ নেই। ঘটনার পর থেকে গা ঢাকা দিয়েছেন আওয়ামী লীগ নেতা শাহিন। পলাতক আসামি রাজ্জাক মৃধা কোনো বক্তব্য দিতে নারাজ এসআই মনির। ব্যবস্থা নেওয়ার আশ্বাস থানার ওসির। এটা যদি কেউ বলে থাকে দায়িত্ব তো তার। যদি এই ধরনের কোনো অভিযোগ আসে তাহলে সেই বিষয়ে কর্তৃপক্ষ আছে, তারা সেই বিষয়ে আইনগত ব্যবস্থা যেটা হবে বিভাগীয় আছে সেটা হবে। মামলাটি অধিকতর তদন্তের জন্য পিবিআইকে নির্দেশ দিয়েছেন আদালত। হুমায়ুন রশিদ, যমুনা নিউজ। গত কয়েকদিনে বদলে গেছে চুয়াডাঙ্গার চিত্র। যেদিকেই চোখ যায় সেদিকেই নান্দনিক চিত্র সংলাপ এবং বাহারি রঙে রাঙা দেয়ালের দেখা মেলে। দেয়াল চিত্রে প্রতিবাদী ভাষা ও নতুন বাংলাদেশে জনগণের চাও ফুটিয়ে তুলেছেন শিক্ষার্থীরা। দেখে মনে হয় যেন বিদ্রোহ সংগ্রাম আর বিজয় গাথার প্রমাণচিত্র। নানান রঙে রেঙেছে চুয়াডাঙ্গা শহরের দেয়ালগুলো, শোভা পাচ্ছে প্রতিবাদ ও বিপ্লবের বাণী। গোটা জেলা জুড়েই এই চিত্র। খণ্ড খণ্ড দলে ভাগ হয়ে নিজ এলাকা সাজিয়ে তুলছেন শিক্ষার্থীরা। দেয়াল চিত্রে জানান দিচ্ছেন নতুন বাংলাদেশে কি তাদের প্রত্যাশা, সেই সাথে ফুটিয়ে তুলছেন অশুভ শক্তি রুখে দেওয়ার প্রত্যয়। আন্দোলন থেকে শেখ হাসিনার পদত্যাগ পর্যন্ত যা যা হয়েছে ওই বিষয়টা আমরা ফুটানোর চেষ্টা করছি। দেশের ছাত্রদের আগামীর চাওয়া, যে আগামীতে কি হতে চলেছে সেটার চাওয়া, আনন্দটা যে খুশিটা সেটা আমরা বোঝানোর জন্য আজকে আমাদের দেওয়ালগুলোকে রাঙিয়ে তুলেছি। কোমলমতি শিক্ষার্থীদের সাথে যোগ দিয়েছেন শিক্ষক অভিভাবকরাও। তরুণদের অন্যায় অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদের সাহস যোগাচ্ছেন তারা। আমরা এটাকে বলতেছি নান্দনিক চুয়াডাঙ্গা।
আমরা আজকে এই মাথাভাঙা ব্রিজে শিল্পকর্মগুলো করছি এবং আস্তে আস্তে আমরা পুরো শহরে আরও চেষ্টা করব। আমি এটা সম্পূর্ণ পরিপূর্ণভাবে সমর্থন করি। আমার সন্তানদের এবং পাশে আরও যারা সবাই আছে, আমি অভিভাবক হিসাবে সবাইকে সাপোর্ট করি। আন্দোলন বিপ্লবের পর নতুন এক বাংলাদেশের অপেক্ষায় কোটি মানুষ। জিসান আহমেদ, যমুনা নিউজ, চুয়াডাঙ্গা। এমডি পদ ও বিনিয়োগকারীদের মামলার জন্য বন্ধ হলো সময় টিভির সম্প্রচার। 7 দিন সম্প্রচার বন্ধ রাখতে সময় মিডিয়া লিমিটেডের আবেদন মঞ্জুর করেন আদালত। তবে সময় টিভির এমডি আহমেদ জুবায়েরের আইনজীবী বলছেন, হাইকোর্টের আদেশ চ্যালেঞ্জ করে চেম্বার আদালতে যাবেন তারা। শেখ হাসিনা সরকার পতনের পর হামলা ভাঙচুর হয় সময় টেলিভিশন অফিসে। সম্প্রচার বন্ধ থাকে 22 ঘন্টা। সময় মিডিয়া লিমিটেডে 75% বিনিয়োগ একটি শিল্প গোষ্ঠীর। তাদের পক্ষে সময় টিভির সম্প্রচার 7 দিন বন্ধ চেয়ে হাইকোর্টের বেঞ্চে আবেদন করেন পরিচালক শম্পা রহমান। সোমবার বিচারপতি নাইমা হায়দারের দ্বৈত বেঞ্চ শুনানি শেষে শম্পা রহমানের পক্ষে আদেশ দেন। আজকে থেকে 7 দিন। এখন আজকে যদি কোনো রকম অপ্রীতিকর ঘটনা হয়, যদি কারোর প্রাণ নাশ হয়, তবে তার দায় দায়িত্ব কে নেবে? সেই জন্যে এবং যে সম্পত্তি নষ্ট হয়, কারণ এখানে 75% থেকে 80%-এর মতো বা 75-এর মতো শেয়ার হোল্ডিং সময় টিভিতে, যাকে আমরা রিপ্রেজেন্ট করছি। সময় টেলিভিশন নিজে এসে মামলা করেছে। এর আগে 14 আগস্ট আরেকটি বেঞ্চে রিট করেছিলেন সময় টিভির ব্যবস্থাপনা পরিচালক আহমেদ জুবায়ের। দীর্ঘ যুক্তি তর্ক শেষে ওই রিটের পরবর্তী শুনানির জন্য 22 আগস্ট দিন ধার্য করেন আদালত। আহমেদ জুবায়েরের আইনজীবী বলছেন, এক বেঞ্চে মামলা বিচারাধীন থাকার তথ্য গোপন করে রিট করা হয়েছে আরেক বেঞ্চে। আদেশের বিরুদ্ধে চেম্বার আদালতে আপিল করবেন তারা। তারা হলো সিটি গ্রুপ একসময় আওয়ামী লীগকে ফাইন্যান্স করতো, আওয়ামী লীগকে ব্যাকআপ করতো, ঠিক আছে। তারা ভয় পাচ্ছে তাদের 60-70টা ইয়েতে 60-70টা কারখানার মধ্যে ভাঙচুর হতে পারে। এই জন্য তারা এই কোম্পানি বন্ধ করতে চায়। এটা তো কোনো যুক্তি হলো না। তো আমরা ইন এনি কেস আমরা হাইকোর্টের অর্ডার এগেইনস্টে অ্যাপ্লিকেশনে যাব আমরা। যদিও সময় মিডিয়া লিমিটেডের আইনজীবী বলেছেন, কোনো কিছু গোপন করা হয়নি। দুটি আবেদনের বিষয়বস্তু ভিন্ন। আদালতের নির্দেশনা বাস্তবায়নের দায়িত্ব বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড BSCL এর। যে অর্ডারটা নিয়েছে সে সাপ্রেশন অফ ফ্যাক্ট, সেটা টু মাই আন্ডারস্ট্যান্ডিং ইট ইজ নট এ সাপ্রেশন অফ ফ্যাক্ট। মহিউদ্দিন মধু, যমুনা নিউজ, ঢাকা। বাংলাদেশের পর ছাত্র আন্দোলনে উত্তাল উপমহাদেশের আরেক দেশ পাকিস্তান। সরকার বিরোধী বিক্ষোভে ফুঁসছে ইসলামাবাদ, লাহোর, বালুচিস্তান সহ বেশ কয়েকটি প্রদেশ। সরকারের পদত্যাগ এবং সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তির দাবিতে 1 সপ্তাহ ধরেই আন্দোলন চলছে। দেশটির গণমাধ্যমগুলো বলছে, বাংলাদেশের সাম্প্রতিক আন্দোলনে প্রভাবিত শিক্ষার্থীরা। বাংলাদেশের ছাত্র আন্দোলনের ঢেউ যেন আছড়ে পড়েছে পাকিস্তানেও। সরকার পতনের দাবিতে উত্তাল উপমহাদেশের দেশটি। সেই সাথে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তির দাবিও জানাচ্ছেন শিক্ষার্থীরা। তবে কি বাংলাদেশের মতো একই পথে হাঁটছে পাকিস্তান? পাক গণমাধ্যমের দাবি, হাসিনা সরকারের পতন ঘটানো বাংলাদেশি ছাত্রদের আন্দোলনে অনেকটাই প্রভাবিত দেশটির শিক্ষার্থীরা। বাংলাদেশ থেকে জুগিয়েছেন বিক্ষোভের অনুপ্রেরণা। বাংলাদেশি ছাত্র আন্দোলনের ছাপ অনেকটাই স্পষ্ট পাক রাজপথে। নানা ধরনের বাংলা স্লোগানে মুখরিত হচ্ছে দেশটির রাজপথ। শুধু তাই নয়, রাস্তায় রাস্তায় বিক্রি হচ্ছে লাল সবুজের পতাকা। পাকিস্তানি পতাকার পাশাপাশি যা হাতে নিয়ে মিছিল করছে দেশটির ছাত্র জনতা। এদিকে আন্দোলনকারীদের ধর্ম নিয়ে প্রশ্ন তুলেছেন পাকিস্তানি সেনাপ্রধান জেনারেল আসিম মনির। বলেন, আন্দোলনকারীরা মুসলিম নয়। अगर तुम शरीयत इस्लाम को नहीं मानते, आईन पाकिस्तान को नहीं मानते, तो हम भी तुम्हें पाकिस्तानी नहीं मानते। গেল শুক্রবার দেশের সংবিধান পুনরুদ্ধার এবং ছাত্র সংঘগুলোকে উজ্জীবিত করতে আন্দোলনের ডাক দেয় পাকিস্তানের প্রধান বিরোধী দল পিটিআইয়ের ছাত্র শাখা ISF। 30 আগস্টের মধ্যে ইমরান খানকে মুক্তির আলটিমেটামও দেয় পাকিস্তানের স্টুডেন্ট ফেডারেশন। অনিক রহমান, যমুনা নিউজ। এই ছিল যমুনা নিউজের আয়োজনে। সাথে থাকার জন্য ধন্যবাদ।